আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শুরু করছি। আমাদের আজকের পাঠ হচ্ছে সপ্তম অধ্যায়ে হিন্দু সমাজ। গত ক্লাসে আমরা পড়েছিলাম মুসলমান সমাজ। এই ক্লাসে আমরা যেটা পড়ব হচ্ছে হিন্দু সমাজ। আমরা গত ক্লাসে পড়েছিলাম অর্থাৎ মুসলমান সমাজে পড়েছিলাম যে যখন মুসলমান সমাজে কিছু হিন্দু বৌদ্ধ তারা ইসলাম ধর্মে প্রবেশ করেছিল, প্রবেশ করার পরও কিন্তু তাদের কিছু নিয়ম নীতি আগের কিছু নিয়ম নীতি তারা ত্যাগ করতে পারেনি, তারা সেগুলো মুসলমান সমাজে পালন করেছিল। ঠিক তেমনি দেখতে পাচ্ছি আমরা এখানেও হিন্দু সমাজেও কিছু নিয়ম নীতি মুসলমান সমাজের কিছু নিয়ম নীতি হিন্দু সমাজে অনুপ্রবেশ করেছে, কিন্তু আবার অনুপ্রবেশ করলেও হিন্দু সমাজের মূল রীতিনীতির উপরে সেগুলো তেমন কোনো প্রভাব ফেলতে পারে নাই। আমরা যেটা জানি এখনো আছে হিন্দু সমাজে কিছু প্রথা আছে যেগুলো খুব কঠোরভাবে পালন করা হয়। মধ্যযুগের হিন্দু সমাজেও আমরা দেখতে পাচ্ছি কিছু এরকম নিয়ম নীতি আছে, প্রথা আছে যেগুলো খুব কঠোরভাবে পালন করা হয়। এর মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি বর্ণপ্রথা। তারা বর্ণপ্রথা খুব কঠোরভাবে পালন করত, মানে তারা এমনভাবে পালন করত যে তার এক প্রথার সাথে অন্য প্রথার কোনো মেলামেশা ছিল না। এই প্রথার মধ্যে চারটি প্রথা রয়েছে হিন্দু সমাজে তখন, অর্থাৎ মধ্যযুগে। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে আমরা কয়টি প্রথা পাচ্ছি এখানে? চারটি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং তারা এই চারটি প্রথার মধ্যে যারা উচ্চ বর্ণের তারা কিন্তু নিম্ন বর্ণের সাথে টোটাল কথা হচ্ছে তারা কোনো বর্ণের সাথেই তাদের মানুষের একে অপরের কোনো মেলামেশা ছিল না। তাদের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল, এমনকি আদান প্রদান পর্যন্ত তখন তাদের মধ্যে নিষিদ্ধ ছিল। এত কঠোরভাবে তারা বর্ণপ্রথা পালন করত। আর হিন্দু সমাজের ধর্মকর্মের বিষয়ে কর্তৃত্ব ছিল হচ্ছে ব্রাহ্মণ সমাজের। তারপর এরপর আমরা যদি দেখি আরো আছে কিছু রীতিনীতি ছিল তখনও, যেমন বিয়ে, তারপর জন্ম, মৃত্যু, এগুলোতে তারা সামাজিক বিভিন্ন রীতিনীতি তারা পালন করতো। যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করত, তারা শিশুর জন্মগ্রহণের পর শিশুটাকে কি করতো, গঙ্গা জল দিয়ে তখন স্নান করাতো। তারপর তারা ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজার আয়োজন করত। তারপর কুষ্টি গণনা করা হতো। 6 মাসের পর তারা অন্নপ্রাশনের ব্যবস্থা করতো। এগুলো হচ্ছে তাদের একটা শিশুর জন্মের পর কিছু রীতিনীতি, যা এগুলো এখনো কিন্তু আমরা বর্তমানেও কিন্তু হিন্দু সমাজে আমরা দেখতে পাই। তারপর এছাড়া আমরা যদি এগুলো তো হচ্ছে একজন শিশু জন্মের পর আছে। তারপর আমরা যদি মহিলাদের অধিকারের ক্ষেত্রে দেখি, তখন হিন্দু সমাজে মহিলারা কিন্তু খুব নিয়মতান্ত্রিক ছিল। তারা উপবাস, একাদশী এগুলো নিয়মিত তারা পালন করত। তারপর তারা খুব স্বামী ভক্ত ছিল হিন্দু সমাজের মহিলারা, কিন্তু তাদের কোনো অধিকার ছিল না, এমনকি সম্পত্তিতেও তাদের কোনো অধিকার ছিল না। তারা পরিবারের পুরুষদের উপরে নির্ভর করতে হতো তাদেরকে। তারপর সে সময়ে আবার আরেকটা জিনিস ছিল, সতীদাহ প্রথা প্রচলিত ছিল, তবে বাংলার সব জায়গায় কিন্তু বাধ্যতামূলক ছিল না এই সতীদাহ প্রথা। তারপর বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল, এখনো আছে, যেটা আমরা দেখি এখনো হিন্দু সমাজে বিধবা বিবাহ নিষিদ্ধ। তারপর তখন কিন্তু আরেকটা জিনিস ছিল, কিছু কিছু হিন্দু মহিলা নিজের যোগ্যতা বুদ্ধিমত্তা দিয়ে নিজের স্বাধীন সত্তাকে বিকশিত করতে পেরেছিল। তারপর তারা বিভিন্ন শিল্প সাংস্কৃতিক কাজে তারা পারদর্শী ছিল। তখন অবশ্য এখনো আছে, তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা এখনো এগিয়ে আছে। আমাদের হিন্দু সমাজকে দেখা যায় তখনও হিন্দু সমাজের বিত্তবান পরিবারে শিল্প সাংস্কৃতিক চর্চা
নিয়মিত হতো। তারপর তান, বীণা, তানপুরা এগুলো বাজানোতে তখন কোনো কোনো হিন্দু মহিলা পারদর্শী ছিল। তারপর যদি আমরা দেখি তাদের পোশাক আশাক ও অলংকারের ক্ষেত্রে যদি দেখি, তখন হিন্দু মহিলারা পাটু তুলার কাপড় পরতো। তারপর অলংকারের ক্ষেত্রে তারা পরতো কানে দুল পরতো, গলায় হার, সোনার আংটি, কানপাশা, নথ, তারপর তারা পরতো সোনার শাঁখা পরতো, এই ইত্যাদি স্বর্ণের ইত্যাদি অলংকার তারা ব্যবহার করতো। তারপর এইসব অলংকার ছিল স্বর্ণ, রূপা, হাতির দাঁত দিয়ে তৈরি ছিল। আবার কিছু অনেক ক্ষেত্রে দেখা যেত এই অলংকারের মধ্যে মণিমাণিক্য খচিত ছিল, যেগুলো বিত্তবান মহিলারা ব্যবহার করত। তারপর তখন সিঁদুর, কাজল এগুলোও পরতো। এখনো আমরা কিন্তু এগুলো আমাদের হিন্দু সমাজে এখনো পরিলক্ষিত হয়, এই সিঁদুর বা অলংকার এই জাতীয় জিনিসগুলো। তারপর আমাদের সাধারণ মেয়েরা যেগুলো পরতো পোশাক, শাড়ি তাদের নিত্যদিনের পোশাক ছিল। আর সাধারণ পুরুষদের ক্ষেত্রে ছিল ধুতি। আর অভিজাত শিক্ষিত যে পুরুষরা, তারা সাথে কি পরতো, চাদর পরতো। আর এই চাদরের সাথে তারা পাগড়ি পরতো মাথায়। তারপর যারা আর বিত্তশালী, বিশেষ করে ব্যবসায়ী যারা, তারা কি পরতো, সোনার হার পরতো, আংটি পরতো, তারপর কানে দুল পরতো তারা। এ হচ্ছে তাদের পোশাক আশাক ও অলংকার পরিচ্ছেদের ইয়া। তারপর দেখি আমরা খাবারের ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে যদি দেখি, তখন আসলে বর্তমান সমাজও তখনকার মধ্যযুগের সমাজের মধ্যে খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো পরিবর্তন বা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না, প্রায় অনেকটাই একই ছিল। কিন্তু যেমন এখন যেমন আমাদের প্রধান খাদ্য ভাত, তখনও ছিল প্রধান খাদ্য ভাত, মাছ মাংস এগুলো ছিল তাদের নিত্যদিনের খাবার। তারপর এখনকার মতো চাল দিয়ে যেমন বিভিন্ন পিঠা, এখনো আমাদের সমাজে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়, ঠিক তেমনি তখনও কিন্তু মধ্যযুগে কিন্তু চাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তারা তৈরি করত। তারপর তরকারির ক্ষেত্র হচ্ছে এখন যেমন লাউ, কুমড়া, কচু, কাঁকরোল ইত্যাদি তখন উৎপন্ন হতো। তারপর তাদের নারকেল, পেঁপে, কলা, আনারস ইত্যাদি তখনও ছিল। আবার একটা জিনিস, তখন আমার হিন্দু সমাজ এবং মুসলমান সমাজের ক্ষেত্রে কিন্তু এখন যেমন তেমন কোনো পার্থক্য নেই, ঠিক তেমনি তখনও কিন্তু তেমন কোনো পার্থক্য ছিল না। আর একটা জিনিস যেটা হচ্ছে, তাদের ক্ষেত্রে, হিন্দু সমাজের ক্ষেত্রে গোমাংসটা, অর্থাৎ গরুর মাংসটা তখনও তাদের নিষিদ্ধ ছিল, মধ্যযুগে নিষিদ্ধ ছিল। এখনো যেটা আমাদের সমাজে আমরা দেখতে পাই, গরুর মাংসকে তারা এড়িয়ে চলে, এটা তখনও ছিল। এ হচ্ছে আমাদের আজকের হিন্দু সমাজের চিত্র, যেটা আমরা পেলাম। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা পাঠে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।